কেমন আছেন সবাই? অবশেষে নিয়ে এলাম লালবাগের কেল্লার রহস্য। লিখেছেন আনাফ হোসেন মুশফিক। আরও চমৎকার সব গল্প পড়তে ওনার প্রোফাইলটা ঘুরে আসতে পারেন। হাসান সাহেব পেশায় একজন চাকরিজীবী। সম্প্রতি তাকে ঢাকার লালবাগে শিফট করা হয়েছে। ওনার বাসা থেকে অফিস অনেকটা দূর হয়ে যায়, তাই তিনি পরিবারসহ লালবাগে চলে আসার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমনই কাজ। পরের দিন তিনি চলে আসেন লালবাগে বাসা খোঁজার উদ্দেশ্যে। হাসান সাহেব মাসে 40,000 টাকা বেতন পান। তাদেরকে মধ্যবিত্তই বলা যেতে পারে। তিনি এসেছেন বাসা ভাড়া খুঁজতে। তার পরিবারে মোট 4 জন মানুষ। বড় ছেলে রবিন, ছোট মেয়ে আয়েশা ও তার স্ত্রী। বাসা খুঁজতে খুঁজতে দুপুর হয়ে যায়, কিন্তু হাসান সাহেব তার মনের মতো কোনো বাসাই পাচ্ছিলেন না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে হাসান সাহেব শেষে লালবাগ কেল্লার সামনে চলে আসেন। হট করে তার চোখ কেল্লার সাথেই একটা দোতলা বাসার দিকে পড়ে। বাসাটা অনেক সুন্দর, খোলামেলা। হাসান সাহেব ঢাকা শহরে এত সুন্দর খোলামেলা বাসা কখনো দেখেননি। তাই উনি কাছে গিয়ে বাসাটি ভালো করে দেখতে থাকেন। বাসাটা অনেক পুরনো, তাই হয়তো এত খোলামেলা। পুরনো হওয়ায় দেখে অনেকটা ময়লা মনে হচ্ছে। তখনই একজন বয়স্ক লোক হাসান সাহেবের পাশে এসে দাঁড়ায়। উনি বলেন, কি সাহেব, বাসাটি কি পছন্দ হয়েছে? মানে হ্যাঁ। তো নিয়ে নেন ভাড়া। এত সুন্দর বাসা ভাড়া নেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই আমার কাছে। আমি এই বাসার বাড়িওয়ালা। কয়েকদিন পরে আমার ছেলের সাথে কানাডায় চলে যাব। বাসাটা আমার আব্বা বানিয়েছিলেন। ওনার এরকম রাজা বাদশাদের দুর্গ অনেক পছন্দ, তাই তিনি এমন জায়গায় বাসাটি বানিয়েছেন যেখান থেকে এই কেল্লাটি খুব ভালোভাবেই দেখা যায়। কিছুদিন আগেই আমার বাবা ইন্তেকাল করেছেন, আর আমিও কানাডায় কয়েক বছর থাকব। তাই চাইলেই বাসাটি আপনি নিতে পারেন। আপনার যে কয়দিন ইচ্ছে থাকতে পারেন। চলে যাওয়ার আগে অল্প কিছু টাকা দিয়ে গেলেই হবে। জি অবশ্যই, কিন্তু এত সুন্দর বাসা এতদিনে কেউ ভাড়া নেয়নি কেন? অনেক পুরনো বাসা তো, তাই সবাই বলে এখানে নাকি খারাপ কিছু বসবাস করে। ও আচ্ছা, অবশ্য আমার পরিবারের কেউ এগুলোতে ভয় পায় না। তাহলে তো ভালোই হলো। আর বাসার ভেতরটা একটু নোংরা, অনেকদিন পড়েছিল তো, তাই আপনারা ওঠার সময় একটু পরিষ্কার করে নিয়েন। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। তাহলে আমরা কালকেই আসব। আচ্ছা ঠিক আছে। এই বলে বৃদ্ধ লোকটি বিদায় নেয়। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। হাসান সাহেব দ্রুত বাসার দিকে রওনা দেন। ওনাদের বর্তমান বাসা ঢাকার শাহজাহানপুরে। তিনি বাসায় পৌঁছানো মাত্রই তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন, কোনো বাসা পেলেন? তোমার কল্পনাকেও হার মানাবে এমন বাসা পেয়েছি আমি। তাই নাকি? হ্যাঁ, ডুপ্লেক্স বাড়ি। এত টাকা পেলেন কোথায়? তা পেয়েছি কোনোভাবে। এরপর হাসান সাহেব সবকিছু খুলে বললেন। এরই মাঝে রবিন তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরেছে। ও কলেজে পড়ে। খুবই শান্ত, নম্র, ভদ্র একটা ছেলে। কিরে, এত দেরি করে ফিরলি কেন? আজকে আমার এক বন্ধুর বার্থডে ছিল, ওর বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা, যাই হোক, কাপড় গুছিয়ে নে। কেন? কালকে আমরা নতুন বাসায় শিফট হব। কোথায় নিয়েছো বাসা? কালকেই দেখবি নে, তোর খুবই পছন্দ হবে জায়গাটা। আচ্ছা ঠিক আছে। আসলে রবিন রাজা বাদশাদের প্রাসাদ ও রহস্য রোমাঞ্চ অনেক পছন্দ করে। আর ওদের নতুন বাসাটাও কেল্লার একদমই সাথে। পরের দিন সকালবেলা তারা সবকিছু গুছিয়ে নতুন বাসার উদ্দেশ্যে রওনা হয়। পৌঁছানোর পর হাসান সাহেবের স্ত্রী বাসাটি দেখে একটু ভয় পেয়ে যায়। এটা কেমন বাসা দেখলে? কেন, পছন্দ হয়নি? না, মানে কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে লাগছে। আমরা একটু পরিষ্কার করে নিলেই সুন্দর লাগবে দেখতে। আচ্ছা। হাসান সাহেব রবিনকে ওর রুম ঠিক করে দেয়। রবিন ওর রুমে ঢুকে একটু অবাক হয়, কারণ তার রুমটি বেশ বড়। আর তার থেকেও বেশি অবাক হয় বারান্দার দরজা খোলার পর ও দেখে ওর বারান্দা থেকে সম্পূর্ণ কেল্লাটি দেখা যাচ্ছে। ও তার বাবাকে ধন্যবাদ জানায় এমন জায়গায় বাসাটি নেওয়ার জন্য। বিকালবেলা রবিন আর তার ছোট বোন আয়েশা বের হয় কেল্লাটি ঘুরে দেখার জন্য।
ওরা পুরো কেল্লাটি ভালো করে ঘুরে দেখে। তখনই রবিনের নজর কোনায় একটা বন্ধ গেটের উপরে পড়ে। ও সেই গেটের কাছে যায়। গেটটার কাছে গিয়ে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে সে। আর কিছুক্ষণ পরেই ও গভীর কোনো এক চিন্তায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ করেই কেউ একজন রবিনকে পেছন থেকে ডাক দেয়। রবিন পিছনে ফিরে দেখে ওর বয়সী এক ছেলে, কিন্তু ওকে দেখতে বিদেশিদের মতো লাগছিল। তখন ওই ছেলেটি বলে, মনে হচ্ছে অধীর আগ্রহী কিছু দেখছো। হ্যাঁ, আসলে এটার ভিতরে কি আছে তা বোঝার চেষ্টা করছি। ও, আমিই বলে দিই। এরপর ওই ছেলেটি এটা সম্বন্ধে বলতে শুরু করে। আগের দিনের রাজা বাদশারা তাদের প্রাসাদে কিছু সুড়ঙ্গ বানিয়ে রাখতেন, যাতে করে তাদের পরাজয়ের সময় তারা এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে পারে। এই গেটের ভেতরে অনেকগুলো সুড়ঙ্গ আছে। অনেকগুলো সুড়ঙ্গ বানাতে হতো কেন? যাতে পুরনো শত্রুরা বুঝতে না পারেন যে রাজা কোন দিক দিয়ে পালিয়েছেন। তাহলে এখানে তালা মারা কেন? এরপর ছেলেটি বিস্তারিত বলতে শুরু করে। প্রচলিত আছে এখানে এমন একটা সুড়ঙ্গ আছে যেটার ভেতরে কেউ একবার গেলে আর কখনো ফিরে আসে না। এমনকি বিজ্ঞানীরা এই সুড়ঙ্গের ভিতরে 2টি কুকুর পাঠিয়েছিল, কিন্তু সে কুকুরগুলোও কখনো ফিরে আসেনি। এরপরে তারা আবার 2টি কুকুরকে চেইন দিয়ে বেঁধে পাঠিয়েছিল, কিন্তু তারা সেই চেইন ধরে টান দিলে শুধু চেইন ফিরে আসে, কুকুরগুলো ফিরে আসেনি। এই জন্য বিজ্ঞানীরা মনে করত ওই সুড়ঙ্গের ভেতরে কোনো ধরনের গ্যাস আছে যা কোনো জীবন্তকে গলিয়ে দেয়। তাই সরকার এই জায়গাটাকে নিষিদ্ধ করেছে। আর আজও এই সুড়ঙ্গটি এক ঝাঁক রহস্য নিয়ে আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। এইসব শুনে রবিনের চোখ বড় বড় হয়ে যায়। সে মনে মনে ভাবে, যেভাবেই হোক আমার এই সুড়ঙ্গের ভেতরে যেতেই হবে। তাদের এই কথোপকথনের মাঝে গার্ডরা সবাইকে কেল্লা থেকে বেরিয়ে যেতে বলতে থাকে। তখনই ওই ছেলেটি রবিনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু রবিন আরো মনোযোগ দিয়ে সুড়ঙ্গের গেটের দিকে তাকিয়েছিল। তখন তার বোন আয়েশা তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য ডাকে। এরপর রবিন আয়েশাকে নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু ওর মাথা থেকে কোনোভাবেই সেই সুড়ঙ্গের রহস্যের কথা সরাতে পারছে না। ইন্টারনেটে অনেকক্ষণ যাবৎ ঘাটাঘাটি করে ওই কেল্লার ব্যাপারে কিছু তথ্য জানতে পারে। ওই কেল্লাটির নির্মাণ কাজ অনেকবারই ধরা হয়েছিল, কিন্তু কেউ এটির কাজ সম্পূর্ণ করতে পারেনি। তাই মানুষ এই কেল্লাটিকে অশুভ ভাবে। রবিন কেল্লা সম্পর্কে জানতে পারলেও সে সুড়ঙ্গের ব্যাপারে বেশি কিছু জানতে পারেনি। তাই ও পৃথিবীর সমস্ত প্রাসাদের সুড়ঙ্গ সম্পর্কে খোঁজ নিতে থাকে। সেখানেও সে অল্প কিছু তথ্য পায়। এই সুড়ঙ্গগুলোর বের হওয়ার রাস্তা অনেকগুলো থাকতে পারে, কিন্তু তার মধ্যে 3টা রাস্তা অবশ্যই থাকবে। একটি দিয়ে প্রাসাদের দেওয়ালের বাইরে যাওয়া যায়, আরেকটি দিয়ে কাছের কোনো নদীর পাশে যাওয়া যায়, এবং পরেরটি দিয়ে অন্য কোনো এক রাজপ্রাসাদে যাওয়া যায়। আর বাকিগুলো যে কোনো জায়গার সাথে সংযুক্ত থাকতে পারে। এরপরও চিন্তা করে, এই 3টা রাস্তার কথাই এই কেল্লার সাথে মিলে যায়। এই কেল্লার পাশেই রয়েছে বুড়িগঙ্গা নদী, তার থেকে কিছুটা দূরে জিঞ্জিরা প্রাসাদ, আর দেওয়ালের বাইরের গেটটা যে কোনো জায়গায় থাকতে পারে। রবিন তার বন্ধু আশরাফকে ফোন দিয়ে সব খুলে বলে। সব শুনে আশরাফ বলে, আচ্ছা বুঝলাম, কিন্তু তুই কি করে ওই গেট খুঁজে বের করবি? আগে তোর কাছে যে ক্যামেরা ড্রোনটা আছে সেটাকে রাতের বেলা সবার চোখের আড়ালে কেল্লার ভিতরে ওই সুড়ঙ্গের কাছে পাঠিয়ে দেখি কি আছে ওখানে। ও আচ্ছা, তাহলে ওই কাজটা কালকে করতে হবে। কিন্তু কেন? আমার ড্রোনটা আমার এক কাজিন গ্রামে নিয়ে গিয়েছে, ও কাল সকালে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাল রাত 10টার সময় আমার বাসায় চলে আসিস। আচ্ছা। কথা শেষ করে রবিন ঘুমিয়ে পড়ে। পরের দিন রাত 10টার সময় আশরাফ ওর ক্যামেরা ড্রোনটা নিয়ে রবিনের বাসায় চলে আসে। আশরাফ ও রবিন দুজনেই খুব এক্সাইটেড ওই সুড়ঙ্গের ভিতরে কি আছে তা দেখার জন্য। অবশেষে তারা ড্রোনটাকে সুড়ঙ্গের কাছে পাঠাতে থাকে। ড্রোনটিকে আশরাফ রিমোটের সাহায্যে ঘরে বসে কন্ট্রোল করছে। কিছুক্ষণের মধ্যেই ড্রোনটি সুড়ঙ্গের গেটের সামনে চলে আসে। তখনই আশরাফ খেয়াল করে ড্রোনের কন্ট্রোল সিগন্যাল ধীরে ধীরে কমে যাচ্ছে। কন্ট্রোল সিগন্যাল কমে সাধারণত 2টি কারণে। এক হচ্ছে রেঞ্জের বাইরে চলে গেলে, আর 2 হচ্ছে আশেপাশে হাই ভোল্টেজের কোনো বৈদ্যুতিক লাইন থাকলে। আশরাফের ড্রোন 1 কিলোমিটার রেঞ্জ পায়, কিন্তু রবিনের বাসা থেকে সেই সুড়ঙ্গের গেট
হাফ কিলোমিটারের থেকেও কম। আর সেখানে কোনো সাধারণ লাইনও নেই, হাই ভোল্টেজ তো দূরের কথা। দোস্ত, ড্রোনের সিগন্যাল আস্তে আস্তে কমে যাচ্ছে, ড্রোনটাকে ফিরিয়ে নিয়ে আসি। এতখানি এসেও যদি দেখতে না পারি তাহলে একটা আফসোস রয়ে যাবে। তুই বরং গেটের ভেতরে ঢুকা, যদি সিগন্যাল লস হয়ে যায় তাহলে দায়িত্বে থাকা গার্ডকে কিছু টাকা দিয়ে ড্রোনটাকে আবার নিয়ে আসবো নে। ঠিক আছে। এই বলে আশরাফ ড্রোনটাকে ধীরে ধীরে গেটের উপর দিয়ে সুড়ঙ্গের দিকে নিতে থাকে। জায়গাটা অনেক অন্ধকার হওয়ার কারণে ড্রোনের লাইট দিয়েও কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। তখন তারা সুড়ঙ্গের প্রবেশদ্বার দেখতে পায়, যেটাকে মোটা লোহার খাঁচার মতো দরজা দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। দরজাটি মাটির সাথে লাগানো। সাধারণত দরজা যেমন খাড়া দেওয়ালের সাথে থাকে, কিন্তু এই দরজাটা মাটির সাথে লাগানো। এই দরজার ফাঁকা দিয়ে তারা ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করছিল। তখনই তারা অন্ধকারের মধ্যে হালকা হালকা দেখতে পায় কেউ একজন পুরনো দিনের সৈনিকের পোশাক পরিধান করে দাঁড়িয়ে আছে। এরই সাথে সাথে ড্রোনের সিগন্যাল রেঞ্জ একদমই কমে যায়। আশরাফ অটো রিটার্ন বাটন বারবার চাপছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। ড্রোনের সিগন্যাল হারালে কন্ট্রোল ও ভিডিও ফুটেজ পাঠানো বন্ধ করে দেয়, কিন্তু আশরাফের ড্রোন ভিডিও ফুটেজ পাঠাচ্ছে, কিন্তু কন্ট্রোল হচ্ছে না। তারা ওই নিচ থেকে উঠে আসা মানুষটাকে দেখে ভয় পাচ্ছিল। ওই মানুষটা ড্রোনের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে ওই ড্রোনের ভেতর থেকে আশরাফ ও রবিনকে দেখতে পাচ্ছে। ভাগ্যিস তখনই ড্রোনের অটো রিটার্নটা কাজ করে আর ড্রোন ফিরে আসতে থাকে। ড্রোনটি ফিরে আসছে। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখনও তাদের মধ্যে আতঙ্ক। সুড়ঙ্গের ভেতরে দেখা সেই মানুষটি কে ছিল? সে কি সাধারণ কোনো মানুষ যে সেই সুড়ঙ্গের ভেতরে ফেসে গেছে এবং সে আমাদের সাহায্য চাচ্ছে, নাকি অন্য কিছু? আশরাফ চেক করে দেখে ড্রোনে থাকা মেমোরি কার্ডে কোনো কিছুই সেভ হয়নি। আসলে তাড়াহুড়া করতে গিয়ে রেকর্ডটা অন করতে ভুলে গিয়েছিল সে। তাদের এই কাজ করতে করতে রাত 11টা বেজে যায়। তখন আশরাফ বলে, ভাই, তাইলে আজকে আমি গেলাম, অনেক রাত হয়ে গেছে, আর অনেক দেরি করলে আমার বাসায় গেট লাগিয়ে দিবে। এই বলে আশরাফ চলে যায়। রবিনও খেয়ে দিয়ে শুয়ে পড়ে। ও শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে ওই জিনিসটা কি ছিল। ওইটা যদি কোনো সাধারণ মানুষ হয়ে থাকে তাহলে আমাদের ওনাকে সাহায্য করতেই হবে। না, এইভাবে পারা যাচ্ছে না। আমার যেভাবেই হোক দেওয়ালের বাইরে থাকা সুড়ঙ্গের দরজাটা খুঁজে বের করতেই হবে। এটা ভাবতে ভাবতেই ও ঘুমিয়ে যায়। রাত ঠিক 2টার সময় কোনো এক গানের সুরে ওর ঘুম ভেঙে যায়। ও উঠে বসে। এত রাতে কে এই গান শুনছে? এই ভেবে সে বারান্দায় যায়, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। তখনই ওর বাসায় কলিং বেল বেজে ওঠে। কি ব্যাপার, এত রাতে বেলা কে আসলো? ওর বাবা মা আর ছোট বোন ঘুমিয়ে রয়েছে। রবিন কাউকে ডাক দেয় না, একাই দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে তার সামনে আশরাফ দাঁড়িয়ে আছে। আশরাফ হাঁপাচ্ছে, মনে হচ্ছে ওকে এতক্ষণে কেউ তাড়া করেছে। ও কোনো কিছু একটা দেখে খুবই ভয় পেয়েছে। রবিন ওকেও তার রুমে নিয়ে যায়। এক গ্লাস পানি দিয়ে বলে, বলতো কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? তোর বাসা থেকে বের হওয়ার পর মনের আতঙ্কটাকে দূর করার জন্য আমি পাশের টঙের দোকানে গিয়ে একটা সিগারেট ধরাই। এরপর একটা গলির ভেতরে ঢুকি। আজকে কেন জানি রাস্তার ধারে লাইটগুলো জ্বলছিল না। দূরে আমি একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি বেশি পাত্তা না দিয়ে সামনের দিকে যেতে থাকি। তার একটু কাছে যাওয়ার পর আমি বুঝতে পারি সেই লোকটি আমার দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে। আমার কাঁধে তখন ড্রোনের ব্যাগ। আমার কেন যেন ওই লোকটাকে সন্দেহজনক মনে হচ্ছিল। এই জন্য আমি আর সামনে না গিয়ে সিগারেটটা ফেলে গলি থেকে বের হয়ে যাই। এরপর রিক্সার জন্য মেইন রোডে গিয়ে দাঁড়াই। রাত গভীর হওয়ার কারণে কোনো রিক্সাই পাচ্ছিলাম না। তার মধ্যে রাস্তাটাও অন্ধকার। আমি একটু দূরে তাকাতেই দেখি সেই লোকটি দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ দৌড়ে শেষমেশ এক জায়গায় গিয়ে থামি। পিছনে ফিরে দেখি কেউ নেই। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি, কিন্তু সামনে তাকাতেই দেখি ওই লোকটা একদম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি একদমই নাড়াচাড়া করতে পারছি না। তখন ওই লোকটি আমার মুখ ধরে শুধু একটা কথাই বলে,
ওই জিনিস নিয়ে ঘাটাঘাটি বন্ধ করো, না হলে পরিণতি কিন্তু ভালো হবে না। এই বলে সে আমার মুখ ছেড়ে দেয়। তখনই আমি পিছনে ফিরে দৌড় দেই, এক দৌড়ে তোর বাসায় চলে আসি। এসব শুনে রবিন বলল, কোনো ঘাপলা তো আছেই। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আশরাফ শোন, এখন তুই শুয়ে পড়। কালকে আমরা দুজনে মিলে কেল্লার বাইরে থাকা সুড়ঙ্গের দরজাটি খুঁজে বের করব। আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু তুই কি ওই লোকটার কথার অর্থ বুঝতে পেরেছিস কিছু? হ্যাঁ, সেই লোকটি আমাদের এই সুড়ঙ্গের ব্যাপারে ঘাটাঘাটি করতে নিষেধ করেছে। এই জন্যই তো বললাম ঘাপলা আছে। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ওই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোই উচিত না। তুই এত ভীতু? আগে জানতাম না তো। আমি যা বলছি তাই করবি। আচ্ছা ঠিক আছে। এই বলে তারা দুজনই শুয়ে পড়ে। পরের দিন সকালে রবিনের মা আশরাফকে দেখে বলে, তুমি না কালকে চলে গিয়েছিলে? রবিন সম্পূর্ণ ব্যাপারটা গোপন রেখে তার মাকে বলে, কালকে রাত হয়ে যাওয়ার কারণে ও কোনো রিক্সা পায়নি, তাই আবার চলে এসেছে। আচ্ছা। এরপর রবিন আশরাফকে বলে, যেহেতু কেল্লাটা অনেক পুরনো, তাই ওই গেটটা অনেক পুরনো কোনো জায়গায় থাকবে। কি ধরনের পুরনো জায়গা? বাড়ি। মানে? এই এলাকায় এখন অনেক পুরনো পুরনো বাড়ি আছে। ও আচ্ছা, তাহলে আমাদের সর্বপ্রথমেই এখানকার সবচেয়ে পুরনো বাড়িটি খুঁজে বের করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারা নাস্তা খেয়ে বের হয়ে যায়। সারাদিন খুঁজেও তেমন পুরনো বাসা খুঁজে পেল না তারা। তখন আশরাফ বলে, ভাই, কাল রাতে এত দৌড়াদৌড়ি করে শরীরে আর বিন্দুমাত্র শক্তি নেই। আজকে আমি যাই, কিছু পেলে জানাইস। আচ্ছা ঠিক আছে, কিছু পেলে জানাবো তোকে। বিদায় তাহলে। এরপর রবিন ওর বাসার গেটের সামনে চলে আসে। তখনই ও দেখে ওদের বাসার বাড়িওয়ালা। উনি আজকে চলে যাচ্ছে, তার জন্য হাসান সাহেবকে বলতে এসেছে। উনি চলেই যাচ্ছিল, তখন রবিন ওনাকে ডাক দেয়, আপনি তো এই বাড়ির বাড়িওয়ালা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই বাড়িটা কত বছর পুরনো? এটার নিচতলা আমার বাবার জন্মেরও আগের, আর উপরের তলাটা আমি বানিয়েছিলাম 20-30 বছর আগে। কিন্তু তুমি এটা জানতে চাইলে কেন? না, এমনি। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। কি করবে বললে না তো? না মানে, বাড়িটা দেখে অনেক পুরনো মনে হচ্ছিল, তাই জিজ্ঞাসা করলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। কিন্তু বাবা, তুমি একটু সাবধানে থেকো, হ্যাঁ? এই কথাটা শুনে রবিন একটু অবাক হয়, কিন্তু ও বেশি পাত্তা দেয় না। কিন্তু ও মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়, এই ভেবে যে ও অবশেষে সবচেয়ে পুরনো বাড়িটা খুঁজে পেল। এরপর ও ভাবে, এখন আশরাফকে কিছু জানানোর দরকার নেই, বরং আমি খুঁজে দেখি সে সুড়ঙ্গের দরজাটা পাই কিনা। পেলে পরে আশরাফকে জানাবো। এই ভেবে সে নিচে চলে যায়। বাড়িটা ডুপ্লেক্স, আর ওরা মাত্র 4 জন, তাই নিচের বেশ কয়েকটা রুম খালি আছে। আর একটা রুমে ওর বাবা মা আর ছোট বোন থাকতো। ও সবগুলো রুম চেক করে, কিন্তু ও যখন শেষ রুমে যায় তখনই ও খুশিতে আত্মহারা হয়ে যায়। কারণ ও ওই রুমের উপরে দাঁড়িয়ে বুঝতে পারছিল যে রুমের নিচে অনেকখানি জায়গা ফাঁপা আছে। তার মানে এই রুমের নিচে অন্য কোনো একটা রুম আছে। ও একটা হাতুড়ি দিয়ে জোরে একটা মাটিতে বাড়ি মারে, যার ফলে কিছুটা অংশ ভেঙে যায় এবং ও দেখতে পায় ওর আন্দাজটাই সত্যি। জোরের শব্দ হবার কারণে রবিনের বাবা কিসের শব্দ হলো এটা জানার জন্য ওই রুমে আসতে থাকে। ওর বাবা আসছে এটা টের পেয়ে ও তাড়াতাড়ি করে পাশে থাকা একটি খালি ওয়ার্ড্রপ ওই ফুটোটার উপরে রেখে দেয়। ওই রুমে অনেক জিনিসপত্র রাখা ছিল। রবিন, এত জোরে কিসের শব্দ হলো? হাতুড়িটা মাটিতে পড়ে গিয়েছিল। ও আচ্ছা ঠিক আছে, সাবধানে কাজ করিস, আবার হাত পা ভাঙিস না। আচ্ছা ঠিক আছে আব্বা। এই বলে রবিনের বাবা চলে যায়। রবিন তখন দৌড়ে ওর রুমে চলে যায়। ওর ফোনটা হাতে নিয়ে সাথে সাথে আশরাফকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে। আশরাফ ওই সমস্ত ঘটনা শুনে খুব খুশি হয়ে যায়। তারা অবশেষে মূল জিনিসটা পেল। আশরাফ তাড়াতাড়ি করে রবিনের বাসায় চলে আসে। ও এসে দেখে রবিন ইতিমধ্যেই ছোট একটা ফুটা করে ফেলেছে। এই রুমের দরজা তারা ভেতর থেকে লাগিয়ে ওই ফুটো দিয়ে নিচের কক্ষে যায়। কিন্তু নিচের কক্ষে গিয়ে টর্চ জ্বালিয়ে দেখে এখানে সুড়ঙ্গের গেট। তারা খুব খুশি হয়ে যায়। তখনই রবিনের বাবা দরজা লাগানো দেখে আবারও সেই দরজার কাছে এসে দরজায় টোকা দেয়।
দরজায় খটখট আওয়াজ শুনে রবিন ও আশরাফ উপরে চলে আসে। ওই জায়গাটা আবার তারা ঢেকে দেয়। এরপর রবিন দরজা খুলে ওর বাবাকে বলে, আব্বু, আসলে আমি একটা জিনিস খুঁজছিলাম, তো তাই আশরাফও আমাকে সাহায্য করছিল। তো সেটা দরজা লাগিয়ে করতে হবে কেন? না, মানে রবিন বাবা, ইদানিং তুমি যেন কেমন হয়ে গেছো, নিজের একটু খেয়াল রেখো। এই বলে রবিনের বাবা রুম থেকে চলে যায়। রবিন ও আশরাফ দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। আশরাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গেছে। আচ্ছা, তো কি করবি এখন? প্ল্যানটা বলে ফেল, আমি একটু পরেই চলে যাব। শোন, আমরা এই সুড়ঙ্গের ভেতরে যাব। এটার ভেতরে কি আছে তা দেখব। যদি কোনো বিপদ হয়? আমরা নিশানা রেখে রেখে যাব এবং অনেক সরঞ্জাম নিয়ে যাব, আর আমাদের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে যেতে হবে। আমার এক পরিচিত সিনিয়র ভাই আছেন, উনিও এসব রহস্য সম্পর্কে খুবই আগ্রহ রাখেন। ওনাকে আমি বলে দেখি। ঠিক আছে, তাহলে তুই ওনার সাথে কথা বল, কালকেই নিয়ে আয়। কিন্তু বাসায় কি বলবি? বাসায় বলবো আমরা কক্সবাজার ঘুরতে যাচ্ছি। ভালো বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি গেলাম, কালকে রাত 9টায় দেখা হচ্ছে। ঠিক আছে, বিদায় তাহলে। পরের দিন ও তার বাবা মাকে ঘুরতে যাওয়ার কথা বললে তারা অনুমতি দেন। দুপুরবেলা রবিন আরও একবার কেল্লায় যায় কোনো এক কারণে। পুরো কেল্লাটা ঘুরে বের হওয়ার সময় ও কেল্লার ভেতরে থাকা সুড়ঙ্গের গেটের সামনে যায়। তখনই সেই দিনের মতো ওই বিদেশি ছেলেটি এসে একই রকমভাবে ওকে পেছন থেকে ডাক দেয়। কি খবর রবিন? তুমি আমার নাম জানলে কি করে? তা জেনেছি কোনো একভাবে। ও, এই তো ভালো। আচ্ছা, তোমার নামটা জানা হলো না। থাক, আমার নাম জানার দরকার নেই। আর তুমি কিন্তু ভালো নেই, বেশি বিপদে পড়লে পানিতে ঝাঁপ দিও। এই কথাটি বলে ছেলেটি চলে যেতে থাকে। রবিন ছেলেটির কথাগুলি শুনে খুবই অবাক হয়। পরেই সে মনে করে ছেলেটি হয়তো মানসিক প্রতিবন্ধী। এই ভেবে ও কিছুক্ষণ পর বাড়ি ফিরে যায়। তখনই দেখে ওর বাবা মা কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোথায় যাচ্ছ তোমরা? তোমার শারমিন আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমাকে কিছু বললা না যে? সব হুটহাট করে হয়ে গেছে, আমাদেরকে কালকে রাতেই জানিয়েছে। আর এমনিতেও তুমি আজকে কক্সবাজার যাবা, তাই বলিনি। ও হ্যাঁ, ঠিকই তো। রবিন ওর রুমে গিয়ে একটু খুশি হয়ে যায়, কারণ তার বাবা মা চলে গেলে ওই সুড়ঙ্গের ভিতরে যাওয়াটা আরেকটু সহজ হয়ে যায়। সন্ধ্যা 7টার সময় ওর বাবা মা ঘর থেকে বের হয়ে যায়। ও তার বাবা মাকে বিদায় দিয়ে বাইরে গিয়ে সুড়ঙ্গের ভেতরে বেঁচে থাকার জন্য খাবার, পানি আরও বিভিন্ন জিনিসপাতি কিনতে থাকে। 9টার সময় আশরাফ সিয়ামকে নিয়ে রবিনদের বাসায় এসে পড়ে। আশরাফ বলে, কিরে রবিন, আঙ্কেল আন্টি কোথায়? ওনারা দাওয়াতে গিয়েছে। ও, তাহলে তো আমাদের জন্য ভালোই হলো। পরিচয় হও, উনি হচ্ছে সিয়াম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, এই তো আছি কোনো রকম। কালকে যখন আশরাফ আমাকে সমস্ত ঘটনা খুলে বলল, তারপর থেকে তো আমার ঘুম হারাম হয়ে গিয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি এই সুড়ঙ্গে যাওয়ার জন্য। আচ্ছা, তো চলেন তাহলে ঢুকে পড়ি আমরা। চলো। এই বলে তারা পর্যাপ্ত খাবার, পানি ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে সে রুমের নিচে দিয়ে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতে থাকে। তারা সবাই এক এক করে সুড়ঙ্গের ভিতরে ঢুকে যায়। সিয়াম সবাইকে একটা ম্যাপ দেখিয়ে বলে, আমি কালকে রাতে বসে এই ম্যাপটা বানিয়েছি, আমাদের এখন দক্ষিণ দিকে যেতে হবে। মূলত ওদের সবাইকে সিয়ামই গাইড দিচ্ছিল। সবাই ওর কথা মতো চলছে। সুড়ঙ্গের ভেতরে প্রায় অনেকখানি জায়গা লাইট লাগানো আছে, কিন্তু সেগুলো জ্বলছে না। আসলে এগুলো অনেক আগে লাগানো হয়েছিল, যখন এখানে পর্যটকদের আসার অনুমতি ছিল। তারা যত ভেতরে ঢুকছে, অন্ধকারও আস্তে আস্তে বাড়ছে। এক পর্যায়ে তারা ঘুটঘুটে অন্ধকারের ভেতরে চলে যায়। এই জায়গাটায় অতীতেও মানুষদের আসা নিষেধ ছিল। সিয়াম বলে, সবাই গ্যাস মাস্কটা পরে নাও, এখানে অনেক খারাপ গ্যাস আছে। সবাই সিয়ামের কথা মতো মাস্ক পরে নেয়। আশরাফ প্রতি 10 ফিট দূরে দূরে একটা করে রেডিয়াম স্টোন রেখে আসছে। সেগুলো অন্ধকারেও জ্বলে। এটা করার কারণ যাতে তারা রাস্তা ভুলে না যায়। অবশেষে তারা সবাই একটা করিডোরে এসে পৌঁছায়। সেখানে অনেকগুলো মিশ্রিত দরজা ছিল।
রবিন এখানে ভালোভাবে কয়েকটা রেডিয়াম স্টোন রাখে যাতে করে ওরা রাস্তা ভুল না করে। এখানে এসে সিয়াম বলে, আমরা এখন 30 তলার নিচে আছি। কিভাবে বুঝলেন? আমি এর আগেও একবার কয়লার খনিতে গিয়েছিলাম। মানুষ যত বেশি নিচে যায় তত অক্সিজেন কমতে থাকে ও গরম লাগা শুরু হয়, যার কারণে শরীরের ভেতরে জ্বালা পোড়া শুরু হয়। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ওর কথা শুনে সবাই অনুভব করতে পারে যে আসলেই ওদের শরীর হালকা জ্বালাপোড়া করছে। এরপর রবিন বলে, এখানে তো অনেক অন্ধকার, আমার আবার ভয় ভয়ও করছে। তো সিয়াম ভাই, এখন কোন দিকে যাবেন? চলো দক্ষিণ দিকে যাই। এরপর সিয়াম আবারও সবাইকে নিয়ে দক্ষিণ দিকে দরজায় ঢুকতে থাকে। কিছু দূর যাওয়ার পরেই তারা সাইডে কতগুলো ফুটা দেখতে পায়। তখন সিয়াম সবাইকে থেমে যেতে বলে। এরপর ওর ব্যাগ থেকে একটা টেনিস বল বের করে সামনের রাস্তায় ফিকে মারে, আর সাথে সাথেই ওই ফোঁটাগুলো থেকে কতগুলো তীর এসে ওপর দেওয়ালে লেগে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন সিয়াম বলে, আমি এই জিনিসটা আগে জানতাম না, এগুলো আগে মুভিতে দেখেছিলাম। এখন কেন যেন ফুটোগুলো দেখে মনে হলো এরকম কিছু হতে পারে, তাই চেষ্টা করে দেখলাম। এবার তাদের দম বন্ধ হয়ে আসছিল। এরই মধ্যে গরম ও অক্সিজেনের কমতির কারণে রবিন অসুস্থ হয়ে পড়ে। হট করেই আশরাফ সামনের দিকে ওই পুরনো দিনের সৈনিকের ড্রেস পরা লোকটিকে দেখতে পায়। আচমকা সেই লোকটি অদৃশ্য হয়ে যায়। এইটা দেখে আশরাফও খুব ভয় পেয়ে যায়। এখন রবিন বুঝতে পারে তাদের বাসার বাড়িওয়ালা কেন তাকে সাবধান থাকতে বলেছিল। আসলে তিনি এই সুড়ঙ্গের ব্যাপারে জানতেন। আমরা এখানে আর কিছুক্ষণ থাকলেই মরে কঙ্কাল হয়ে যাব, বরং সবাই ফিরে যাই। সবার অবস্থা খারাপ, তাই সবাই রাজি হয়ে যায়। কিন্তু পেছনে ফিরেই তারা দেখে রবিন এতক্ষণ যে পাথরগুলো ফালাচ্ছিল সেটার একটাও নেই। ওটা দেখে সবাই ঘাবড়ে যায়। ওরা সবাই অস্থির হয়ে পড়ে। ওদের শরীরের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে তারা কোন দিক দিয়ে যাবে সেটা বুঝতেই পারছে না। তারা যেন বুঝে শুনেই নিজেদের মরণ ফাঁদে পা দিয়েছে। রবিন খুব আফসোস করতে থাকে, ইস, আমি যদি এখানে আসার জন্য এত কিছু না করতাম তাহলে হয়তো এতক্ষণ আমরা সবাই ভালো থাকতাম। ড্রোনের মাধ্যমে সেই লোকটিকে দেখে যদি আমরা ভয় পেয়ে যেতাম তাহলে আজকে আমাদের এই দশা হতো না। আমাকে মাফ করে দিও সবাই। আমি না বললে তোমরা হয়তো এই জায়গায় আসতে না। এই বলে সে কান্নাকাটি শুরু করে দেয়। সিয়াম ওকে একটু সান্ত্বনা দিয়ে বলে, এখানে কান্নাকাটি কইরো না, তাহলে শরীর আরো খারাপ হবে। চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি। ওদের শরীরে কারোরই অবস্থা ভালো না, তাও তারা ওদের সর্বোচ্চটা দিয়ে সামনে এগোতে থাকে। একটু সামনের দিকে যেতেই দেখে সামনের রাস্তায় পানি, তারপর সেখান থেকে আবার রাস্তা। মানে ওদের সামনের রাস্তায় যাওয়ার জন্য আগে পানি পাড়ি দিতে হবে। আশরাফ একটু কাছে গিয়ে পানিতে হাত দিয়ে বুঝতে পারে পানিটা অনেক গভীর। এবার ওদের বাঁচার আশা সম্পূর্ণ শেষ। এটা শুনে রবিন নিজের মাথায় নিজেই বাড়ি দিচ্ছে। তারপর আশরাফ ও সিয়ামকে বলে, আমাকে মাফ করে দিও সবাই। আমি না বললে তোমরা হয়তো এই জায়গায় আসতে না। ওরা খাবার আর পানি নিয়ে এসেছিল কয়েকদিন ধরে এই রহস্য উন্মোচন করার জন্য, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আশরাফ বলে, দোষ খালি তোর না, আমারও দোষ আছে, আমাকেও মাফ করে দিস বন্ধু। তখনই রবিনের মাথা ঘুরতে শুরু করে, ও চোখে সব ঝাপসা দেখতে শুরু করে। তখনই ও খেয়াল করে দূর থেকে ঝাপসা ঝাপসা ভাবেই ওই বিদেশি ছেলেটাকে দেখা যাচ্ছে। আর তখনই ওর ওই ছেলেটির বলা শেষ কথাটি মনে পড়ে, বেশি বিপদে পড়লে পানিতে ঝাঁপ দিও। ও ভাবতে থাকে ওই ছেলেটি হয়তো এই পানিতে ঝাঁপ দেওয়ার কথাই বলেছিল। রবিন মনে মনে ভাবতে থাকে, এমনিতেও মরতে বসেছি, ওর কথা মতো পানিতে ঝাঁপ দিয়ে দেখি যদি কোনোভাবে বেঁচে যাই। এই কথা ভেবে ও সবাইকে বলে, নিজের সবটুকু শক্তি দিয়ে পানিতে ঝাঁপ দাও। আশরাফ ও সিয়াম অবাক হয়ে বলে, কেন? জীবন বাঁচাতে চাইলে যা বলছি তা করো।
এরপর সবাই নিজের সবটুকু শক্তি দিয়ে সেই পানিতে ঝাঁপ দেয়। ময়লা দুর্গন্ধযুক্ত পানি, পানিতে পড়েই সবাই জ্ঞান হারায়। কিছুক্ষণ পরেই রবিনের জ্ঞান ফিরে। ও দেখে ও বুড়িগঙ্গা নদীর কিনারায় পড়ে আছে। পাশেই আশরাফ ও সিয়াম, ওদের এখনো জ্ঞান ফেরেনি। আশেপাশের মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পরেই তাদেরকে পুলিশ এসে হাসপাতালে নিয়ে যায়। রবিনকে স্ট্রেচারে করে যখন নিয়ে যাচ্ছিল তখনই সে খেয়াল করে ভিড়ের মধ্যে সেই বিদেশি ছেলেটি ওর কাছে এগিয়ে আসছে। কানের কাছে এসে বলে, কোথায় গিয়েছিলে, কি হয়েছিল, কিভাবে হয়েছিল, এইসব কথা ভুলেও কাউকে বইল না। এই কথা বলার পরেই সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। রবিন আশেপাশে তাকিয়েও ওই ছেলেটিকে আর খুঁজে পায় না। এরপর অ্যাম্বুলেন্সটি ওদেরকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। ওই সুড়ঙ্গের ভেতরে কেউ গেলে ফেরত আসে না। তবুও তারা তিনজন সেখান থেকে ফিরে এসেছে। পরে কি হয়েছিল তাদের সাথে, কী বা আছে ওই সুড়ঙ্গে, এর আসল রহস্যটাই বা কী, কেনই বা ওই কেল্লাটির কাজ কেউ সমাপ্ত করতে পারেনি, আর কেনই বা তারা তিনজন সেখান থেকে ফেরত আসতে পেরেছে, এই সব কিছুর রহস্য আজও অজানা, চিরকাল অজানাই থাকবে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get